আমরা আমাদের সংবিধানের প্রথমেই আমরা ঘোষণা করেছি উই দ্য পিপল অফ ইন্ডিয়া। Actually, we is so fragmented that it fails to form a word. We means something, but unfortunately in India, we means nothing. It's a fragmented word, meaning nothing it has. The Muslims are fragmented, the Hindus are fragmented. They are just getting for their own interest, not as a race, not as a nationality they want to express. That is the point I think that lies the problem. And the two big panacea that the Indian politicians have today, that is, one is Muslim, the other is Pakistan. Whatever misdoings they are doing, the medicine is either Muslim or Pakistan. That's all I think. Thank you. আচ্ছা একটু বসি স্যার, আমি একটু করে স্যার সাথ দেওয়া করে আমরা প্রেসকে অনুরোধ করছি স্যার বলবেন, বলার পরে আপনারা একটা আলোচনা আসবেন, আপনাদের বক্তব্য থাকলে আমরা কিছু খুব সংক্ষিপ্ত আর বলেন বাবু কি আছেন তুই কাছে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাজী সাহেব যা বলেছেন তারপরে আমরা বিশেষ কিছু বলা থাকে না। তো বিষয়টা হচ্ছে আমি এখানে একটা কথা বলতে চাই যে মুসলিম কমিউনিটিকে মূল স্রোতে ফিরতে হবে, কারণ 35% মুসলিম বাংলায়, তো কোনো জায়গায় 35% মানুষ সম্মিলিত হতে পারে না। তো আমরা আমাদের যে মূল সমস্যাগুলো আমরা কোনোদিন সরকারের দিকে হতে পারি না। আমরা কী করি, প্রার্থনা রাজনীতি করলে আমরা কলকাতায় বেশি বিক্ষোভ করি, অথচ আমরা সংরক্ষণ নিয়ে আমরা সেভাবে সরকারের দাবি জানাই না। আমাদের সংগঠনগুলো সেভাবে দলিতদের কোনো দাবি দাওয়া নিয়ে পথে নামে না। এটা আমাদের একটা বড় মাইনাস পয়েন্ট যে আমরা মূল স্রোতের আমরা নিজেরাই কাজ করি না। আমরা আমাদের শুধু ধার্মিক ইস্যুগুলোকে বেশি বেশি করে হাইলাইট করার চেষ্টা করি। এটা আমাদের একটা বড় ব্যর্থতা, পলিটিক্যাল ব্যর্থতা। কারণ আপনার যদি ডেমোক্রেটিক দেশ যদি পলিটিক্যাল গেম অর্জন করতে না পারে, অর্থাৎ আপনাদের সংখ্যার যে ভারিত্ব দেখাতে না পারে, আপনাকে কেউ কোনোদিন সম্মান করবে না। কারণ দুর্বলকে কেউ সম্মান দেয় না, পৃথিবীতে কোনো নজির নেই দুর্বল কোনো সম্মান দিয়েছে। তো এইভাবেই আমাদের নিয়ে খেলতে থাকবে। তো আমাদের সমস্যা একই রয়ে গেছে, সেই আমাদের উন্নয়নের জায়গা হচ্ছে কবরস্থানের পাঠিয়ে দেওয়া হয় নির্মাণ করা। এই দুটো যে ক্ষেত্র আমাদের রয়েছে, তার দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই। তো আমাদের যে প্রয়োজন ছিল যে সঙ্গে আবাস, উচ্চ শিক্ষা, হোস্টেল, যাদের ছেলেমেয়ে যারা তাদের হোস্টেল, এগুলো সবই গৌণ থেকে গেছে। কত বড় কোশ্চেন। সাহিত্যিক আব্দুল জব্বারকে আপনারা চিনবেন না, কারণ তাকে আমাদের প্রথম শ্রেণীর মানুষজন যারা তারা বার্তা দেয়, তার সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কম্পেয়ার করা হয়, আমরা তাকে চিনি না। এটা বড় সংকট। একটা সমাজ যখন পিছিয়ে থাকে, অনগ্রসর হয়ে থাকে, তাদের হয়ে কথা বলার যখন যোগ্য না থাকে, কাকেও রাখতে পারে, লোকেও রাখতে পারে, এমন একটা পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উন্নয়ন করতে হবে তাদেরকে। কেউ দয়া করে কিছু করে দেবে না, কোনো ভান্ডার করে তাও কিছু পাইয়ে দিয়ে সাময়িকভাবে তাদের রিলিফ দেওয়া যাবে না। তাদের আমূল পরিবর্তন কখন হবে? মুসলমানদের সমাজে ব্রাহ্মণ বিদ্যাসাগর জন্মায়নি, সরাসরি রামকে কষ্ট করতে হয়েছিল, বাধ্যকে হয়েছিল। ভালো দেখেন আব্দুল লতিফকে আমরা চিনি না, এক বড় আমরা প্রগতির আমরা ফাদার অফ ইন্ডিয়া তাকে চিনি না, ভারতের এক অন্য প্রশ্ন। এখানে সংস্কৃতির বিপর্যয়, তাই চলছে আগামীকালকেও প্রধানমন্ত্রী কলকাতায় এসে বিভিন্ন জায়গায় সভা করেছেন, আমাদের রাজ্যে সেখানেও তিনি এটা নিয়ে বলেছেন এবং বিলুপ্ত করে দিকে টানছে। হঠাৎ কি এমন হলো আপনি ঘুরে গিয়ে মুসলমানদের দিকে আপনি কোন জায়গায় বলছেন? খবর কাগজ একটা বিষয়টা বলুন শুনি। আপনি অনেক ক্ষেত্রে আপনি কোন টিভি চ্যানেল কোন খবর কাগজ নাই দেখেছি আপনি আপনি বলুন না, আপনি আমার পরিচয় বলছেন, আপনার পরিচয় জানবো সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আপনি বলুন না, শুনুন আপনাদের এটা হচ্ছে বড় একটা অসুখের নাম।
তখন মমতা ব্যানার্জিদের ভালো লেগেছিল আমার কথা। এখন আমি শাসক দল যারা যারা সোদের ক্ষমতায় থাকে, রাজা তুমি উলঙ্গ, এই কথাটা আমাকে অনেকে অনেক কিছু ভাবতে পারে। আসলে আমি অন্যায় অপরাধের প্রতিবাদে দাঁড়াই এবং আমি তাদের গঠনমূলকভাবে ধরিয়ে দিই। তাতে সরকারের নাম, মানুষের নাম, জনগণের নাম ধরিয়ে না দিলে সমস্যা। মুসলমান সমাজে যে বছর নেই হচ্ছে কেনা হচ্ছে, আজকে 20 বছর আগে থেকে আমি খবরে পাচ্ছি এই বই দেখতে হচ্ছে বঞ্চিত আকাশ ষড়যন্ত্র 2012 সালে লেখা। 2012 সাল তখন যে বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি ছিল তাদের কাজে বাস্তবতা কিভাবে মুসলমানদেরকে চক্রান্ত করে বঞ্চিত করা হচ্ছে, এটা ছিল আমার লেখা গ্রন্থ। যে এই কঠিন ভাবে ছিল আমি কোন পার্টি নই, আমি শুধুমাত্র ন্যায় এবং ক্ষমতাশালী বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার জন্য চলছি। ধন্যবাদ। বলুন। আলিয়া বিশ্ববিদ্যালয় এটা একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। দেখুন, ওটা একটা প্রাইমারি স্কুলে পরিণত হয়েছে, শুধু ভর্তিরই কথা। প্রাইমারি স্কুল, ওটাকে বিশ্ববিদ্যালয় বলি না, ওটা বিশৃঙ্খলার আলো কেউ দেখার নেই। একজন ভাইস চ্যান্সেলর কিছু বলার চেষ্টা করেছিল, তাকে মেরে পিটি বের করে দিয়েছে। মুসলিম উন্নয়ন বলেন নেই। এখানে দুধের গাই মাননীয় ঠিক বলেছেন, মাননীয় মুসলমানদের সম্পর্কে যে উচ্চারণটা করেছেন দুধের গাই একেবারে মুসলমান। আমি বলছি তোদের যাদের আত্মসম্মান উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আজকে এই সংরক্ষণ নিয়ে আমি বৈঠক করছি। মুসলমানদের তো আত্মসামাজিক বিষয়টার সাথে যুক্ত হয়ে খেয়ে করে বাঁচা, মাথা উঁচু করে বাঁচা। আমি ধর্মের দিকে বলছি না, জনগোষ্ঠী আত্মসামাজিকতা দিকে তারা পেতে পারে, পেয়েছিল, কিন্তু সেটা নিয়ে মুসলমান সমাজে কারা উচ্চবাচ্য নেই। দেখেছেন কোনটা নিয়ে উচ্চবাচ্য? রাজন্যা কি বলেছে? দেবের অংশ, ঠাকুরের অংশ, খোদার অংশ, আল্লাহর অংশ। আর কে কি বলেছে? এইটা নিয়ে একদম মিছিল বই করে গেল, তাই তো? ওটা তুচ্ছতা ছিল। রাজন্যা এমন কিছু বিষয় না, তার কথা কিছু এসে যায় না। খেতে পাওয়াটা বিষয়। মুসলমানরা কেন চোর হচ্ছে, কেন জেলখানায় আছে, কেন মোস্তান হচ্ছে, কেন গুন্ডা হচ্ছে, এটা হচ্ছে বিষয়। আপনি দেখেছেন সকল মুসলিম বুদ্ধিজীবী বলতে যাদের বোঝা ঝাঁটা বেড়ে দাঁড়িয়ে ছিল, ঝাঁটা বেড়ে, ঝাঁটা কথা বললাম, ঝাঁটা। এরা ঝাঁটা খাওয়ার যোগ্য ঝাঁটা, এরা সমাজের কুলাঙ্গার। এরা এই 70 বছর 75 বছর ধরে মুসলমানদের পিছিয়ে গেছে। এরা সামাজিক নেতারা কি, ধর্মীয় নেতারা কি কাজ চালাচ্ছে আপনাদের চ্যানেল মধ্যে থেকে। মুসলমান এক পিএইচডি করা ছেলেমেয়েরা খাবে কি, চাকরি কোথায় পাবে, বাঁচবে কোথায়? এরা এইটা হচ্ছে বিষয়। জাকাতের পয়সা খায়, এরা মিশন করে চুরি করে খায়। কেউ কেউ মিশন করে পড়াশোনা শেখায়, আর কেউ কেউ মিশন করে আরবের টাকায় পুষ্ট হয়। দাদা, এই হলো চিত্র। আমি ধিক্কার জানাচ্ছি গোটা রাজ্যের মুসলমান সমাজকে, যারা চুপ করে বসে আছে। কার ভয়ে? মাননীয়ার ভয়। মাননীয়াকে ড্যামেজ করা যাবে না বলুন তো? অপরাধী শিক্ষকদের জন্য মাননীয় একদিনের মধ্যে চলে গেছেন কোথায়? সুপ্রিম কোর্ট বাঁচানোর জন্য, তাই তো? আর ওবিসি চলে গেল। যারা ভোট দিল, যারা বাঁচিয়ে রাখবে আগামী তো এই বিধানসভাতে, সামনে বিধানসভাতে, তাদের বুদ্ধি শুদ্ধি কিছু নেই তো, ভোটটা পেয়ে যাবে। তাই তাদের জন্য চিন্তা। আমি বলছি সুপ্রিম কোর্টকে হারিয়ে দেবে। সুপ্রিম কোর্টে গিয়ে এমন কাঁচা কাজ করবে, এই সংরক্ষণ ইস্যুটা হেরে যাবে। আমি বলছি এটাও একটা চক্র। ফলে আমি অত্যন্ত ব্যথিত। এই সমাজের মধ্যে আমার দায় আছে। আপনি যদি কারো বলছেন না আমি বিজেপি আর বসাই, আমি মানুষ। বিজেপি কোনো অচ্ছল পদার্থ নয়। বিজেপি ভারতবর্ষের গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ক্যাটিক, সিপিএম দিক, তৃণমূল দিক, কংগ্রেস দিক, ক্যাটিক। কমিউনিস্টের দলটা কে করেছিল বলুন? সেই বার্তা কিন্তু দুরকম অর্থ বহন করছে। বলুন। কারণ কেন্দ্র সাহেব বলে গেলেন যে এই যে 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে, এটা আবার পুনরায় আবার দেখা হবে, খতিয়ে দেখা হবে। এটা উনি একই সঙ্গে ভদ্রলোকের নাম আমি বলতে পারছি সার্টিফিকেট করছিলেন। তিনি বলছেন যে এটা হিন্দুদের জন্যই এটা করা হয়েছে। কোনটা কি? দেখুন, এই মামলাটা আজকে হয়নি, 2012 সালে হয়েছে। রায়টা এখন বলতেছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না, এটা সঠিক। সংরক্ষণ দেওয়ার প্রথা, প্রকরণ, পদ্ধতি, বিধি, সমীক্ষা, শুনানি হয়নি ঠিকঠাক, এটা বাস্তব। তাই এটা বাতিল হয়েছে।
এবং কারো কাছে বার্তা থাকতেই পারে, যেভাবে মুসলমানদের সংরক্ষণ দিয়েছে বলে ক্যাডেট নিচ্ছে, অন্য ধর্মাবলম্বী বা যারা রাজনীতি করেন তাদের কাছে বার্তা থাকতেই পারে যে আমাদের চাকরিটা অন্যদের দিয়ে দিল ভোটের জন্য, তাই তো? এটা পলিটিক্সিয়ান না, পলিটিক্যাল কারবাই না, রাজনৈতিক কারবাই না, তাদের ব্যবসা করার জন্য মুসলমান ধর্ম ইকুয়াল টু সংরক্ষণ করা হয়েছে। আসলে ধর্মই কোনো সংরক্ষণ হওয়ার কথা ছিল না, তারই খেসারত দিচ্ছে মুসলমান সমাজ। যত এই ধরনের আলোচনা হবে তত মুসলমান সমাজ দেখে যাবে। যেমন সাধু সন্তদের নাকি গালাগাল দেওয়া হয়েছে, তাদের নাকি দাঙ্গাবাজ বলা হয়। আচ্ছা, সাধু সন্তদের কেউ কিন্তু দাঙ্গাবাজ বলে, সেটা তো মুসলমানরা বলে, সেটা বলেছেন মাননীয়, তাই তো? কিন্তু দেখে গেল মুসলমান সমাজে কিছু দায়িত্বজ্ঞানী ইমাম তারা এখানে বসে বলেছে, এখানে বসে যে তৃণমূলকে ভর্তি। আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম কোন বার্তাটা ঠিক, একদম বলছেন যে ওটা নিয়ে চিন্তার কিছু নেই, চিন্তার সাহেব বলছেন তিনি একজন আইনের লোক, এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা আবার পুনর্বিবেচনা করে ঠিক করে তালিকা তৈরি বলে তো ভালো। আমরা তো সেটাই বলছি। একই সঙ্গে সেই মঞ্চে বসেই আপনি বলছেন ওই ভদ্রলোক বলছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি এই সংগঠনের জেনারেল সেক্রেটারি বলছি, আমি একটা পদ নিয়ে বলছি, কথা নিয়ে বলছি, দেখেছি আমি আহ্বান, ওনাদের বক্তব্য থাকতেই পারে, তাকে মান্যতা আমরা দেবো, কিন্তু আমি আমার বক্তব্য বলছি সংগঠনের পক্ষ থেকে বলছি, আমার দায় থেকে বলছি। দেখুন, রেকটিফিকেশন দরকার, যথার্থ পদক্ষেপ দরকার। এখানে হিন্দুরা সংখ্যালঘু হতো তাহলে হয়তো দেখুন, এই কথাটা বলে গেছে। দেখুন 2010 সালে আমি ওইটাই জানতে চাই, হ্যাঁ, এই কথাটা যিনি বলছেন যে যদি হিন্দুরা সংখ্যালঘু হতো তাহলে হয়তো আইন আমরা রায়টা অন্যরকম হতো। আমি তো এটা বলছি না। ধরুন অনেক রাজ্যে আছে যেখানে সংঘাত হচ্ছে, ওনার কথাটার ব্যাপারে আমি ওই কথাতে যাচ্ছি না। অন্য রাজ্যে অনেক জায়গায় হিন্দু সমাজের পিছিয়ে পড়া অংশ লোক আন্দোলন করছে, জানেন তো? রাজস্থানে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, সেখানে সংরক্ষণ দেয়নি, তারা আত্মহত্যা করেছে। ফলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হিন্দু মুসলিম না, বিভিন্ন গোষ্ঠীর বিষয়ে। ওই মঞ্চে এই মঞ্চে বসে ছেড়ে দিন, একজন সম্পূর্ণ উনি কি বলেছেন আমি শুনিনি, আমি ওটা বুঝতে পারছি না। বলছেন সেটাকে কি বলবেন? কোনো সাম্প্রদায়িক বলার জায়গাই নয়, এই মঞ্চটা কোনো ধর্মের মানুষের জন্য নয়, পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য, যারা ইনজাস্টিস পেতে পারে, তারা যদি জাস্টিস পায়, এবং রাজনৈতিক দেউলিয়া যারা ব্যবসায়ী, তারা কিভাবে ব্যবসা করছে, তারা দায়িত্বশীল। কেন কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে খেলাধুলো করা যাবে না, সে যে দলই হোক। এটা করবেন না, এই বার্তা দেওয়ার জন্য এই কথা। কারণ আমাদের যে ছাত্রছাত্রীরা এসেছিল সব মুসলিম সংগঠনের ছাত্রছাত্রী, মুসলিম সমাজের ছিল, তাদের সুখ দুঃখটা দেখতে চাইছে, তারা যেন মাথা উঁচু করে বাংলায় সুন্দরভাবে বাঁচতে পারে।